পেট্রোলিয়াম ব্যবসায় একটা কোম্পানি যা কিছু করে দেখিয়েছে তার সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই কোম্পানি কিভাবে একটা দেশের সরকারকে রীতিমতন নিজের পকেটে পুরে নিয়েছিল, আর তারপর যেটা হলো সেখানে সাধারণ মানুষের উপরে অত্যাচার লাগাতার বাড়তে থাকলো। সেই কোম্পানিরই এইভাবে স্বৈরাচারী হয়ে ওঠার গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, পেট্রোলিয়াম ব্যবসায় একটা নামজাদা কোম্পানি। এই ব্রিটিশ প্রতিষ্ঠানটি তৈরি হয় 1907 সালে। 1936 সালে নাইজেরিয়ায় এই কোম্পানি তাদের ব্যবসা শুরু করে। দক্ষিণ পূর্ব নাইজেরিয়ার ওগুনিল্যান্ড এলাকায় এই প্রতিষ্ঠানটির বিভিন্ন রকম কাজকর্মের জন্য সাধারণ মানুষ রীতিমতন তিতি বিরক্ত হয়ে ওঠে। জ্বালানির তেল সরবরাহ এবং উত্তোলনের ফলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য যেরকম নষ্ট হচ্ছিল তো হচ্ছিলই, একই সঙ্গে সেখানে দূষণ এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ আর পারছিলেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এখানেই শেষ নয়, তারা জীবিকা পর্যন্ত নির্বাহ করতে পারছিলেন না। এই কাজে নাইজেরিয়ার দুর্নীতিগ্রস্ত সরকার, সেনাবাহিনী, এরা সবাই মিলে এই কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে সেনার গুলিতে মৃত্যু হয় ওখানকার 100 জন মানুষের। 600 বাড়িতে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছিল, যা এই তেল কোম্পানির অমানবিক সূচনা ছিল নাইজেরিয়াতে মাত্র। এরপর 3 দশকে ওগুনিল্যান্ডের অর্থনীতি, পরিবেশের যে মূল ভিত্তি, তাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল এই কোম্পানি। কিন্তু এখন কথা হলো যে পেট্রোলিয়াম কোম্পানির জন্য এতগুলো মানুষকে ক্ষতির মুখে কিভাবে পড়তে হলো, কি করে একটা কোম্পানির এতটা দৌরাত্ম্য হতে পারে যে মানুষের জীবন রীতিমতন দুর্বিষহ হয়ে উঠল। আসলে দেশের সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বোধহয় সবই সম্ভব। 1833 সালে ব্রিটিশ অ্যান্টিক ব্যবসায়ী মার্কাস স্যামুয়েল তার দোকানে দূর প্রাচ্য থেকে ঝিনুকের খোল আমদানি করা শুরু করেন। এরপর তার 2 ছেলে, তার মৃত্যুর পর মার্কাস জুনিয়র এবং স্যামুয়েল ব্যবসার হাল ধরেন। 1890 সালে ককেসাস অঞ্চলে তারা ভ্রমণ করতে যান। সেই সময় তারা দেখেছিলেন যে জ্বালানি তেলের চাহিদা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আর সেই ভেবেই তারা ব্যবসা করবেন বলে ঠিক করেন। অ্যান্টিক জিনিস বিক্রির বদলে তারা ঠিক করেন যে তেল উত্তোলন এবং সরবরাহ করবেন। তারা তৈরি করে ফেলেন এই তেল কোম্পানি। যেহেতু বাবার ঝিনুকের প্রতি দুর্বলতা ছিল, তাই সেই কথা মাথায় রেখে কোম্পানির লোগোতে ঝিনুককে ব্যবহার করা হয়েছিল। সেই সময়ে বিশ্ব বাজারে জ্বালানি তেলের পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণ করত আমেরিকান একটি সংস্থা। 1960-এর দশক পর্যন্ত এর প্রভাব প্রতিপত্তি, আমেরিকান সংস্থার প্রভাব প্রতিপত্তি ছিল যথেষ্ট। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা ব্যর্থ হচ্ছিল। আর ঠিক সেই সময় স্যামুয়েলরা এই সুযোগটাকেই কাজে লাগায়। তারাও তাদের বাণিজ্যিক তেল কোম্পানি নিয়ে আসরে নেমে পড়ে। 1960 সালে এই কোম্পানি রীতিমতন দাপিয়ে বেড়াতে শুরু করলো, আর তারপর থেকেই সেখানকার মানুষের যে কি অবস্থা হলো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। খুচরো বাজারে আগ্রাসী মার্কেটিং শুরু করলো এই কোম্পানি, আর এই কোম্পানি সুবর্ণ সুযোগ পেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জ্বালানি ভীষণভাবে দরকার হয়ে পড়েছিল, আর সেই কাজে এই কোম্পানি একেবারে সিদ্ধহস্ত ছিল। এমনকি সেই সময় বিমানে ব্যবহৃত এভিয়েশন ফুয়েলও একমাত্র এই কোম্পানি বিক্রি করত। প্রথম বিশ্বযুদ্ধের 5 বছরের পর তারা রীতিমতন ফুলে ফেপে ওঠে।
তবে এই যুদ্ধের প্রভাব এই কোম্পানির ওপরে কিন্তু বাণিজ্যিকভাবে পড়েছিল। তারা বুঝতে পেরেছিলেন যে জ্বালানি তেল রাজনীতিতে একটা বিরাট প্রভাব রাখে। তাই আমেরিকা বা ব্রিটেনের বদলে তারা আফ্রিকা বা এশিয়ার অনুন্নত জায়গাগুলোকেই টার্গেট করেছিলেন। তার কারণ রয়েছে, উন্নত দেশ কখনোই চাইবে না যে জ্বালানির নিয়ন্ত্রণ কোনো বিদেশি কোম্পানির হাতে যাক, কিন্তু অনুন্নত দেশের সরকার তারা তো দুর্নীতিতে লিপ্ত। তাই জ্বালানি তেলের পুরো ব্যাপারটা অনুন্নত দেশে গিয়ে তারা ব্যবসাটা করতে পারবে, আর সেই মতো অনুন্নত দেশের সরকারকে ঘুষ দিয়ে নিজের ইচ্ছে মতো এই কোম্পানি ব্যবহার করত। এখানে একটা সুবিধা রয়েছে, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ব্যবসা গোটানোটা ভীষণ সহজ, আর কোনো রকম কোনো দায় দায়িত্ব নেই। তারপর কি হলো সেখানকার মানুষের অবশ্যই আপনাদের বলবো, তবে তার আগে আপনাদের বলি যে এই যে সন্ধ্যাবেলা একটু মনটা খাই খাই করে, তখন আমরা অনেকেই একটুখানি কেএফসি যেতে পছন্দ করি, অর্থাৎ একটু ভাজাভুজি, ফ্রাইড চিকেন এই সমস্ত খেতে পছন্দ করি। তো এই কেএফসির উত্থান, সেই গল্প জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে লিংক খুলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লিংকটি দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে। যে বিষয়টা বলছিলাম, যে নাইজেরিয়ার সরকারকে তারা রীতিমতন পকেটে পুরে ফেলেছিল। তেল উত্তোলনের সময় কোনো বিষাক্ত পদার্থ জমির মধ্যে ছড়িয়ে পড়লেও এই কোম্পানিকে তার জন্য কোনো উত্তরই দিতে হয়নি। ভূপৃষ্ঠের মধ্যে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় ফসলের ক্ষতি, পশুর ক্ষতি, মারাত্মকভাবে ক্ষতি হচ্ছিল। কিন্তু যেহেতু সরকার তো ওই কোম্পানির পকেটে রয়েছে, তাই স্থানীয়দের প্রতিবাদেও লাভের লাভ কিছু হয়নি। প্রতিবাদ করলেই কি হতো না, জুটতো পুলিশের নির্যাতন, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে সাধারণ মানুষের, বড় সড়ো ক্ষতি। এই তেল জলের সঙ্গে মিশে যাওয়ায় সেই জল পান করে ক্যান্সারের মতন ঝুঁকি বাড়তে থাকে। এই সমস্ত দুর্ভোগ সহ্য করতে না পেরে 1993 সালে এই কোম্পানির বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নামে। এই কোম্পানির তরফে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয় যে ভবিষ্যতে যদি ঘুষের টাকা পেতে হয় তাহলে এই আন্দোলনকে কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে। আর সরকারও সেই আদেশকে পালন করতে একটু দেরি করেনি। তৎক্ষণাৎ সেনা পাঠিয়ে রীতিমতন বিক্ষোভ দমন করা হয়। প্রায় 100 জন মানুষের সেখানে মৃত্যু হয়, 600 বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর যখনই জনসন্তোষ দেখা দিয়েছে তখনই চলতো সেনাবাহিনীর গুলি, নির্বিচারে গুলি চলত। নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য এই কোম্পানি সরকারকে যেরকম ঘুষ দিত, তাছাড়াও বাস, প্লেন এই সমস্ত তারা উপহার দিত। এই কোম্পানি সরকারকে পকেটে নিয়ে দাপিয়ে বেরিয়েছিল। তবে মুষ্টিমেয় মানুষ তারা বিক্ষোভে নামায়, আবার নতুন করে এই কোম্পানি বিপাকে পড়ে। এই সময়ে এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন পরিবেশবিদ কেইন সাব। তিনি মুফাস নামে একটি সংস্থা তৈরি করেন, যার কর্মকাণ্ড এই কোম্পানিকে যথেষ্ট সমস্যায় ফেলেছিল। আর্থিক সংকটের মুখেও পড়তে হয়েছিল এই কোম্পানিকে। আন্দোলন চালিয়েও তারা যাচ্ছিল, কিন্তু ওই যেটা বললাম যে সরকারকে আবারও নির্দেশ দেওয়া হয়, তারা জানিয়ে দেয় যে যে করেই হোক এই আন্দোলনকে থামাতে হবে। আর এই মুফাস তারা এই তেল কোম্পানির কয়েকটি কেন্দ্রে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্ল্যান করা হয় যে যে 9 জন এই পুরো ব্যাপারটা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে এই পদ থেকে সরিয়ে দিতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। এইভাবেই ওই 9 জনকে সরিয়ে দেওয়া হলো, তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। পরিবারের সদস্যরা এখনো সেই ক্ষতকে বুকে নিয়ে বেঁচে রয়েছেন, কিন্তু তাদের পক্ষেও তো কিছু করার নেই। এরপর নেদারল্যান্ডসের একটি আদালতে তারা দ্বারস্থ হন, কিন্তু সেখানে বেশ কয়েকজন সাক্ষী স্বীকার করেছিলেন যে তারা ভুল কথা বলেছেন, মিথ্যে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু তাও প্রমাণের অভাবে বিষয়টা এগোতে পারেনি। আদালত জানিয়ে দেয় এই নিয়ে কিছু করার নেই। আর এই কোম্পানি তখন কি করলো, শুধুমাত্র ছোট্ট একটা দুঃখ প্রকাশ আর মাত্র কটা টাকার ক্ষতিপূরণ। তার মানে বুঝতেই পারছেন যে যে সরকারের সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে সে দেশের কি হাল হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।